Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24. My Facebook page English Education. Today we gotta solve Rectoma verb SSC 2024 held in Bangladesh. বাংলাদেশে 2024 সালে এসএসসি পরীক্ষাতে যে রাইটফর্ম ভার্ব আসছে সেখানে সিলেট বোর্ডটি আজকে আমরা সমাধান করব। এর আগেও আমি 3টি বোর্ড সমাধান করে দিয়েছি এই চ্যানেলে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। রাইটফর্ম ভার্বের জন্য প্লেলিস্ট করা রয়েছে, অন্যান্য বিষয়ের জন্য প্লেলিস্ট করা রয়েছে। আশা করছি সেগুলো তোমরা দেখেছো, যারা মিস করেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে তার লিঙ্ক দিয়ে দেবো। এখানে রাইটফর্ম ভার্ব সমাধান করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে শব্দগুলো ক্লুতে দেয়া থাকে, বক্সে দেয়া থাকে, সেগুলো অর্থ আমরা জানবো। এখানে রয়েছে এনেবল। এনেবল অর্থ হচ্ছে সক্ষম করা, সামর্থ্যবান করা, সাহায্য করা, এক কথায়। মিন অর্থ হচ্ছে অর্থ, বলতে বোঝায়। আর যেটা আমরা বলতে থাকি এটা বলতে বোঝায়, ওইটা এই যে বলতে বোঝানো সেটা হচ্ছে মিন অর্থ। বি হচ্ছে টু বি ভার্ব। বি এর জায়গায় আমরা সাধারণত অ্যামিজার, ওয়াজার এগুলো ইউজ করে থাকি। সেন্ড অর্থ পাঠানো, ডু হচ্ছে করা, কম্পেয়ার অর্থ তুলনা করা, গিভ অর্থ দেয়া, এক্সারসাইজ অর্থ কোনো কিছুর উপরে প্রভাব খাটানো, অনুশীলন করা, ব্যায়াম করা, অনেক অর্থ রয়েছে এর। ব্রিং অর্থ হচ্ছে আনয়ন করা বা নিয়ে আসা। এরপর আমরা প্যাসেজটি অর্থ পড়বো, অর্থ পড়ে বুঝবো যে কোন সময়ের কথা বলেছে, অতীতের, বর্তমানের না ভবিষ্যতের। এখানে প্রথম হচ্ছে সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকল, যে বিজ্ঞান একেবারে সাধারণভাবে একটা মিরাকলের মতো বা রহস্যের মতো কি করে সেটা এখানে লিখতে হবে। সেই শব্দটা এখানে নেই। তার মানে এখানে বিজ্ঞান নিয়ে কথা বলেছে। তো বিজ্ঞান নিয়ে যেহেতু কথা বলেছে, তার মানে বর্তমানে বিজ্ঞানের কি কি ঘটনা চলছে, কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে বেশিরভাগ সময় বর্তমানের কথাই হবে, এটাই আমরা এখান থেকে বুঝতে পারি। তারপরে আমাদেরকে আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সের আমরা অর্থ করব, সেখান থেকে দেখব কোন শব্দটি মিসিং, কোন শব্দটি নেই, সেই শব্দটি আমরা এখান থেকে এনে বসাবো। বসানোর পরে টেন্স প্রয়োগ করব, সময় অনুযায়ী টেন্সের প্রয়োগ করে, তারপরে রাইটফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করব। এট দ্য লাস্ট, সবশেষে আমরা যে কাজটি করব, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ না প্যাসিভ সেটা প্রয়োগ করতে হবে। তো এখানে যেটা হচ্ছে সায়েন্স দ্যাট সিম্পলি মিরাকল, যে বিজ্ঞান খুব স্বাভাবিকভাবে রহস্যের মতো কি করে। এখানে যেটা রয়েছে সক্ষম করে, তারপর হচ্ছে বি ভার্ব, এছাড়া হচ্ছে ডু অর্থ হচ্ছে করা। এটা আমরা এখানে দিতে পারি যে বিজ্ঞান স্বাভাবিকভাবে রহস্যের মতো কাজ করছে। তাহলে করছে, চলমান রয়েছে এটার কাজটা, তাহলে ইজ ডুইং আমরা এখানে দিতে পারি। যেহেতু কোনো কাজ যদি চলমান থাকে বর্তমানে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর এটা অ্যাক্টিভ না প্যাসিভ, সায়েন্স কাজ করছে, সায়েন্সের নামটি শুরুতে রয়েছে, দ্যাট মিনস যে কাজ করবে তার নাম যদি ভার্বের আগে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে সায়েন্স ইজ ডুইং সিম্পলি মিরাকল, সে খুব জাদুকরী ভাবে কাজ করছে। ইট ড্যাশ অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, এটা পৃথিবীর মাঝে পরিবর্তন, চেঞ্জ যেহেতু পরিবর্তন সবসময়, পরিবর্তন শব্দটা থাকলে হয় নিয়ে আসা হবে অথবা খাপ খাওয়ানো হবে। এখানে খাপ খাওয়ানোর কথা নেই, এখানে রয়েছে নিয়ে আসার কথা। তাহলে এই নিয়ে আসা কথাটা আমরা এখানে ধরতে পারি যে এই শব্দের এখানে মিসিং রয়েছে। তারপরে এখন আমাদেরকে টেন্সের সূত্র প্রয়োগ করতে হবে। এটা প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বিজ্ঞান পৃথিবীতে পরিবর্তন নিয়ে এসেছে এবং এখনো আছে। তো যে পরিবর্তনগুলো সে অলরেডি নিয়ে এসেছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো হ্যাজ ব্রট। যখন কোনো কাজ অলরেডি হয়ে যাবে সেক্ষেত্রে সেটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে যে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ, এটা অলরেডি পৃথিবীতে কিছু পরিবর্তন নিয়ে এসছে। তাহলে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, এটা অলরেডি পরিবর্তন নিয়ে আসছে, মানে পরিবর্তন, অনেকগুলো পরিবর্তন আনা অলরেডি হয়ে গিয়েছে। তার মানে যে কাজটি অলরেডি হয়ে গিয়েছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ইট ড্যাশ এ ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার, যে এটা একজন মানুষকে প্রকৃতির যে শক্তি সেটাকে নিয়ন্ত্রণ করতে কি করে, সাহায্য করে অথবা সক্ষম করে। তাহলে এখানে সাহায্য করে বা সক্ষম করার ইংলিশ রয়েছে এনেবল। তাহলে এটা আমরা এখানে লিখতে পারবো যে ইট
enable, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন আমাদের সাবজেক্ট দেখতে হবে, যে সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে এস বাই এস যোগ করতে হবে। তো ইট এনাবেলস এ ম্যান, এটা মানুষকে সক্ষম করে প্রাকৃতিক শক্তিগুলোকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস, তার সেবায় ওগুলোকে প্রয়োগ করতে, নিযুক্ত করতে সক্ষম করে। তার মানে এখন সক্ষম করে। ইন জেনারেল, সাধারণ সময়ের কথা যখন বলবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সচরাচর যে ঘটনা ঘটে, স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটে থাকে সেই কথাগুলো যদি বলা হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য এখানে হবে ইট এনাবেলস, এটা সক্ষম করে মানুষকে। আর যদি আমি বলি সক্ষম করেছে, সেক্ষেত্রে হবে ইট হ্যাজ এনাবেলড। ইট হ্যাজ এনাবেলড, সক্ষম করেছে, তার মানে এখন করছে না সেরকম নয়। যেহেতু এখন ইন জেনারেল সবসময় সে সক্ষম করে মানুষকে, সেজন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। যে কাজটি সচরাচর হয়ে থাকে, সাধারণত ঘটে থাকে, সেই কাজগুলোকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। সো এটা হচ্ছে ইন জেনারেল ঘটে থাকে, সেজন্য আমাদের লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যদি হয় তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অর ইএস যোগ করতে হবে। উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সহযোগিতায় উই ক্যান নাও ড্যাশ মেসেজ। মেসেজ মানে হচ্ছে বার্তা। বার্তা আমরা সাধারণত রিসিভ করি অথবা পাঠাই। তাহলে এখানে রিসিভ করার কথা নেই, পাঠানোর কথা রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো সেন্ড। এখন এটা কোন টেন্স? যেহেতু এখানে ক্যান রয়েছে, ক্যানকে আমরা সাধারণত ক্যান, কুড, শ্যাল, শুড এগুলি এক কথায় মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে যদি আমরা ধরি, তাহলে মোডাল অক্সিলারি ভার্বের সময়ে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে সবসময় এখানে মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে যারা পাঠায় তাদের নামটাই ভার্বের আগে রয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। যে কাজ করবে তার নাম যদি ভার্বের আগে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে যে মেসেজ পাঠায় তার নাম যেহেতু এখানে ভার্বের আগে রয়েছে, সুতরাং দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেহেতু রয়েছে আফটার মোডাল অক্সিলারি ভার্ব, ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস উই মাস্ট ইউজ ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব, মানে মূল ভার্বের প্রথম যে ফর্ম বা বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম সেটা ইউজ করতে হবে। তাহলে উই ক্যান নাও সেন্ড মেসেজেস, আমরা মেসেজ পাঠাতে পারি। অ্যাক্রস দ্য সিস, সমুদ্রের মাঝে। ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য উইংড বার্ডস, ডানাওয়ালা পাখির মতো আমরা এখন উঠতে পারি। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান। মে ড্যাশ টু আলাদ্দিনস ম্যাজিক ল্যাম্প, যে আধুনিক বিজ্ঞানকে আলাদ্দিনের ম্যাজিক ল্যাম্পের সাথে তুলনা করা যেতে পারে। এখন কে তুলনা করবে? তুলনা করবে মানুষ। সুতরাং যে তুলনা করবে তার নামটা এখানে দেওয়া নেই। যে কাজ করবে তার নাম যদি দেওয়া না থাকে অথবা ভার্বের পরে দেওয়া থাকে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দিস ইজ মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে একটা বি ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। ইন কেস অফ প্যাসিভ ভয়েস after modal auxiliary verb we must use be and third form of main verb, third form or past participle form. যখন modal auxiliary verb থাকবে বা সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে বি ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে আমরা বুঝবো প্যাসিভ ভয়েস কিনা? যে কাজ করবে তার নাম শেষে দেওয়া থাকবে অথবা দেওয়াই থাকবে না। সুতরাং সাবজেক্ট, ইফ সাবজেক্ট ইজ সাইলেন্স or subject is absent, that sentence is passive voice. তাহলে এখানে যেহেতু সাবজেক্ট সাইলেন্ট রয়েছে, সাবজেক্ট অ্যাবসেন্ট রয়েছে, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের সময় মোডাল অক্সিলারি ভার্বের পরে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড টু আলাদ্দিনস ম্যাজিক ল্যাম্প। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যানস and was dash the gifts of মডার্ন সায়েন্স। এই সবকিছুই হচ্ছে আধুনিক বিজ্ঞানের গিফট, উপহার। সো এখানে কোনো কাজ করা বোঝায় না। কাজ করা না বুঝলে সেখানে বি ভার্ব বসবে। তাহলে বি ভার্ব যদি বসে তাহলে এখানে আমাদের বি ভার্ব দেওয়া রয়েছে। বি ভার্বের পরিবর্তে অ্যাবেজার, ওয়াজ, ওয়ার, দিস ইজ প্রেজেন্ট টেন্স। যেহেতু এই সবগুলোই হচ্ছে বিজ্ঞানের উপহার, এটা হচ্ছে সত্য কথা। সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যদি হয় সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম হচ্ছে অ্যাবেজার। সাবজেক্ট প্লুরাল এখানে, কারণ অনেকগুলো নাম বলেছে, সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, প্লুরাল সাবজেক্ট। সো অক্সিলারি ভার্ব অর দ্য বি ভার্ব হিয়ার উইল বি প্লুরাল। দ্য প্লুরাল বি ভার্ব হচ্ছে আর, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল হচ্ছে ওয়্যার। দিস ইজ নট পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে আর বসবে। যে সিনেমা যদি কোথাও কোনো কাজ করা না বোঝায় সেখানে আমাদেরকে টু বি ভার্ব অর বি ভার্ব ইউজ করতে হবে। দ্যাট ইজ কল্ড নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব ইজ টু বি ভার্ব।
অর অক্সিলারি ভার্ব। তাহলে যখন এখানে আমাদেরকে কোনো কাজ করা বুঝলো না, সেই জন্য আমাদেরকে এখানে বি ভার্ব বা টু বি ভার্ব ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে দ্য সিনেমা, এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় কাজ করা না বোঝায়, কাজ করা বোঝালে সেখানে আমরা ব্যবহার করব মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব। আর যদি কাজ করা না বোঝায় সেখানে আমরা ব্যবহার করব নন অ্যাকশন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। দ্য সিনেমা ড্যাশ মুভিং অ্যান্ড টকিং, মুভিং অ্যান্ড talking pictures of men and women। সিনেমা হচ্ছে যে পুরুষ এবং মহিলার মুভি, চলমান এবং কথা বলার ছবি, সেটাই হচ্ছে সিনেমা। তার মানে হচ্ছে যে পুরুষ মহিলার বা নারী পুরুষের চলমান এবং কথা বলার পিকচার অর্থই হচ্ছে সিনেমা। বা সিনেমা বলতে বোঝায় নারী পুরুষের চলমান এবং কথা বলার ছবি। তাহলে বলতে বোঝায় ইংলিশ হচ্ছে মিন। এখন এটা হচ্ছে একটা সত্য কথা, এটার নামই তো সিনেমা। মানুষ কথা বলছে, অ্যাক্টিং করছে, চলমান একটা পিকচার, সেটাই হচ্ছে সিনেমা। তো যদি সত্য হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে এস অর ইএস যোগ করতে হবে। দ্য সিনেমা মিন্স দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ মেন অ্যান্ড উইমেন। মিন্স কেন মিন্স হবে? তার কারণ সাবজেক্ট এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। দ্য সিনেমা মিন্স দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ মেন অ্যান্ড উইমেন। It dash a great influence in our daily life. It dash a great influence in our daily life. এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে অথবা প্রভাব রাখে। তার ফেলে বা রাখের ইংলিশ হচ্ছে আমরা যেটা এখানে ব্যবহার করতে পারি গিভ অর্থ দেওয়া, প্রভাব দেয় এটা হয় না, তাহলে প্রভাব ফেলে। তাহলে এক্সারসাইজ অর্থ হলো কোনো কিছুর উপর প্রভাব রাখা, তাহলে ইট এক্সারসাইজ। আবার এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব রাখে, দ্যাট মিনস বর্তমানে রাখে। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় অর সিম্পল প্রেজেন্ট, সেক্ষেত্রে সাবজেক্ট হিয়ার ইজ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। ইট এক্সারসাইজেস এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব রাখে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে যেন থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা যেন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে ভুলে না যাই। দ্য রেডিও ড্যাশ আস টু লিসেন টু দ্য টক্স। দ্য রেডিও dash us to listen. The radio dash us to listen to the talks of people living hundreds of miles away from us across seas and mountains. তাহলে রেডিও আমাদেরকে শত শত মাইল দূরের সমুদ্র অথবা পর্বতে বসবাসরত মানুষের কথা শুনতে আমাদেরকে কি করে? কথা শুনতে অবশ্যই সক্ষম করে অথবা সাহায্য করে। তাহলে এনাবল শব্দটি আবার ব্যবহৃত হবে।
এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স, and subject here is third person singular because radio, radio is third person singular. third person singular যদি হয় তাহলে এখানে ভার্বের সাথে is by যোগ করতে হবে। The radio enables us to listen to the talks of people living hundreds of miles away from us across seas and mountains. শত শত মাইল দূরে বসবাসরত পাহাড় পর্বত বা সমুদ্রে বসবাসরত মানুষের কথা শুনতে আমাদেরকে সক্ষম করে বা সাহায্য করে। যদি হেল্প থাকতো আমরা হেল্প লিখতাম, হেল্প যেতে নেই। The television dash pictures seen through the wireless. The television dash pictures seen through the wireless. Seen through the wireless. তারবিহীন মাধ্যমে টেলিভিশন আমাদেরকে ছবি দেখতে কি করে? ছবি দৃশ্য, এখানে সিন দৃশ্য, ছবির দৃশ্য আমাদের কি করে? প্রদান করে, দেয়, সেটাই এখানে মিলবে। তাহলে প্রদান করার ইংলিশ হচ্ছে গিভ, এর সাথে আবার এস যোগ করতে হবে বিকজ হিয়ার সাবজেক্ট ইজ অলসো থার্ড পারসন সিঙ্গুলার। দ্য টেলিভিশন ইজ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু সেজন্য এখানে এস অর ইয়েস যোগ করতে হবে। দ্য টেলিভিশন গিভস পিকচার্স সিন থ্রু দ্য ওয়্যারলেস। টেলিভিশন আমাদেরকে ছবির যে দেখার দৃশ্য সেটা তারবিহীন মাধ্যমে দেখার সক্ষম করে বা দেখার সুযোগ দেয় বা প্রদান করে, সেই দৃশ্যটা আমাদেরকে প্রদান করে। তো প্রদান করার ইংলিশ হচ্ছে গিভ। তাহলে গিভ শব্দটি আমাদের এখানে নেই, সেই গিভ শব্দটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে যখন আমরা শূন্যস্থানে শব্দটি বসিয়েছি, কি কৌশলে বসিয়েছি সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে, যে বসানোর সময় আমরা কি প্রয়োগ করলাম বা কি পদ্ধতি প্রয়োগ করেছি, তো কৌশল কি টেকনিক প্রয়োগ করেছি। এখানে আমরা এসএসসি 2024 সালের সিলেট বোর্ড সমাধান করেছি, কিন্তু মনে রাখতে হবে যে এটা যে শুধু এসএসসি প্রশ্ন সমাধান করেছি বলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট তা নয়। এই কোশ্চেনটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই একেবারে সেম টপিক রয়েছে। ভর্তি পরীক্ষাতে কিন্তু এগুলো এমসিকিউ আকারে, সেন্টেন্স আকারে আসে, সেজন্য সেগুলো সেখানে কিন্তু তোমাদের এগুলো প্রয়োগ করতে হয়, টেকনিক প্রয়োগ করতে হয়। সূত্র সবার জন্য সমান। সূত্র যে শুধু রাইট ফর্ম ভার্ব আমরা এসএসসি পরীক্ষার সমাধান করলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট তা নয়। এইচএসসি পরীক্ষার্থীর জন্য একই সূত্র, ক্লাস 6 এর জন্য একই সূত্র, গ্রেড 8 যারা রয়েছে তাদের জন্য একই সূত্র। আবার জব এক্সামে যারা যাবে, any kind of competitive exam in English, you must face this grammatical term, right form of verbs, or use the correct form of verb. যে কোনো নামেই হতে পারে, তো যে কোনো নামে যে কোনো ভাবে এই প্রশ্ন কিন্তু এসে থাকে। সুতরাং সকলকেই আমি মনোযোগ সহকারে এই ভিডিওটি বারবার দেখতে বলবো, এবং যে কৌশল বা যে টেকনিক, যে সূত্র প্রয়োগ করেছি এই সূত্রগুলোকে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। প্রয়োজনে তুমি নোট খাতায় তুলে রাখো, অবশ্যই তুমি পরীক্ষায় সফলভাবে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবে। আশা করছি আজকে আমরা যেখানে এই তোমাদের চোখের সামনে যেভাবে সমাধান করলাম, তোমরা এগুলো বিগত সমাধানগুলো দেখবে, বেশি বেশি পরিমাণে এগুলো অন্যদের সাথে শেয়ার করবে যাতে অন্যরাও এগুলো শিখতে পারে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন ধরনের ভিডিও তোমাদের বেশি প্রয়োজন, কোন জায়গা থেকে বুঝতে পারোনি। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে। শুধু ছোট্ট একটি কমেন্ট করে জানালেই হবে, কয়েকটা শব্দ লিখবে, বেশি কষ্ট হওয়ার কথা নয়। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো। সকলকে আমি ধন্যবাদ জানাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস টু অল।